ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সাথে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের খুবই গুরুত্বপূর্ণ টপিকস প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস, যেটিকে সংক্ষেপে PWA বলা হয়, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আজকের লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। এই লেকচারটি শুরু করার পূর্বে আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা আমার ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের প্রিভিয়াস লেকচারগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ওই লেকচারগুলো দেখে নেবেন, কেননা আজকের লেকচারটি সম্পূর্ণটি ওই লেকচারগুলোর উপর ডিপেন্ড করে তৈরি করা। কারণ ওই লেকচারগুলো আপনি যদি বুঝেন তাহলে এই লেকচারগুলো কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো আমরা আমাদের লেকচারের শুরুতে প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস বিষয়টি কি এটি আমরা একটু বুঝে আসার চেষ্টা করি। যেমন ধরুন, আপনি কোনো একটি মেশিন কিনলেন আপনার কাজের জন্য। তো সেই মেশিনটা আপনি ইনিশিয়ালি কিছু টাকা ইনভেস্ট করছেন, ক্যাশ ফ্লো যদি আমি ডায়াগ্রাম আঁকি তাহলে কিছু টাকা আপনার থেকে চলে গেছে, তাই তো? আপনারা তো জানেন, এটা আমার বলার কিছু নেই, আর যারা আগে লেকচারগুলো দেখছেন তারা জানেন যে ক্যাশ ফ্লো সিস্টেমটা হলো যে আপনার থেকে যদি কোনো টাকা চলে যায়, সেটা আপনি মেশিন কিনেন না যাই কিনেন না কেন টাকার সাথে সম্পর্কিত, তাহলে সেটা হলো নেগেটিভ। আমি যদি উপরে পজিটিভ এই আর নিচে যদি নেগেটিভ চিন্তা করি তাহলে সেটা নেগেটিভ। আর যদি কোনোভাবে আপনার কাছে টাকা আসে, সেটা ধার করে হোক অন্য কোনো কারণে হোক, সেটা আপনার যখন এটা পজিটিভ হবে কিন্তু, ঠিক আছে? সেটা কোনো কিছু বিক্রি করে হোক না কেন, জাস্ট বেসিক বিষয়টা আরেকবার বলে নিলাম। এখন দেখুন, তাহলে আপনি একটা মেশিন কিনলে তখন আপনার কাছে কিছু টাকা গেছে, এবং মেশিনটা যখন আপনি অপারেট করবেন তার সার্ভিস লাইফে কিন্তু তার কিছু অপারেটিং কস্ট আপনার করতে হবে তার পিছনে। হ্যাঁ, আর এই শেষে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো যখন মেশিনটা সার্ভিস লাইফটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা স্যালভেজ ভ্যালু পাওয়া যাবে, এবং এটা মেশিনটা সেল করার পরে আমরা পাই। তো এই হলো বিষয়টা। তাহলে আপনি কি একটু চিন্তা করে দেখুন তো, এই যে ঘটনাটা ঘটতেছে, আপনি কিন্তু এইখানে এখন বসে এখন আপনি চিন্তা করে কিন্তু আপনি আগামী 10 বছর মেশিনের যদি সার্ভিস লাইফ হয়, তাহলে 10 বছরে ওই মেশিনের পিছনে আপনার কত টাকা খরচ হচ্ছে সেটা কিন্তু আপনি বর্তমানে বসেই আপনি সেটাকে ক্যালকুলেশন করতে পারবেন। এই যে কাজটা করলেন, এটা হলো প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস। মানে কোনো একটা জিনিস আপনি কিনতে যাবেন, সেটা 10 বছর সার্ভিস দেওয়ার পরে তার পিছনে আপনার কত টাকা খরচ হলো আলটিমেটে, সেটা আপনি প্রেজেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবেন। এবং এখান থেকে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে যেমন আপনি খরচ করলেন এত টাকা, দেখা যাচ্ছে সেখান থেকে আপনি যে সার্ভিসটা পাচ্ছেন সেটা আপনার টাকার সমান হচ্ছে না, অথবা আপনার কাছে অনেকগুলো অল্টারনেটিভ হয়ে আছে, সেখান থেকে আপনি যে কোনো একটাকে চয়েস করতে হবে, ঠিক আছে? সেই বিষয়গুলো আর কি চিন্তা ভাবনা করে আপনাকে চয়েস করতে হবে কোনটা আপনাকে ভালো বেনিফিট দিবে, কোনটা খারাপ বেনিফিট দিবে। আশা করি প্রেজেন্ট অ্যানালাইসিস বলতে বেসিক্যালি কি বোঝায় সেটা আপনারা বুঝতে পারছেন। এখন আসুন আমরা প্রথম আমাদের আর পরবর্তী যে অংশটি, সেটা হলো মার। মার কি? মার হলো মিনিমাম অ্যাট্রাক্টিভ রেট অফ রিটার্ন। হ্যাঁ, তো এটা আসলে কি? আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে রিজনেবল রেট অফ রিটার্ন ইস্টাবলিশ ফর এভালুয়েটিং সিলেক্টিং অল্টারনেটিভ। মানে আপনি অল্টারনেটিভকে যখন সিলেক্ট করবেন তখন আপনার যে রিজনেবল রেট অফ রিটার্ন হয় বিভিন্ন অল্টারনেটিভের ক্ষেত্রে, সেটি আর কি বলতেছে যে রিজনেবল রেট অফ রিটার্ন, সেটা হলো মার। এটাকে আরো বলা হয় যে অলসো টার্ম, তারপর আপনার হার্ডেল রেট, তারপর আপনার বেঞ্চমার্ক রেট, তারপর কাট অফ রেট, ঠিক আছে? এরকম কিছু কিন্তু নাম আছে মারের, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে দেখুন যে মারের একটা চিত্র আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা বুঝতে পারবেন আমি এখানে কি দেখাচ্ছি। এইখানে দেখুন, এটা যদি আমি বেজ লাইন চিন্তা করি, এটা যদি আমাদের বেজ লাইন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এর দিকে আমি রেট অফ রিটার্ন চিন্তা করলাম। এখন যদি ধরুন আমার যে কোনো একটা আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার এই লেভেলটা হলো আমার সেভ ইনভেস্টমেন্ট, মানে এই পর্যন্ত হলো আপনার যে রেট অফ রিটার্ন আসছে, মানে এই লেভেল পর্যন্ত। ধরুন আমি যদি এইখানে 100 টাকা চিন্তা করি, রেট অফ রিটার্ন যদি 100 টাকা হয়, তাহলে মনে করতে হবে যে আমার ওই প্রোডাক্টটা তৈরি করতে বা ওর পিছনে আমার ইনভেস্টমেন্ট আছে হলো 100 টাকা, এবং সেখান থেকে আমি রেট অফ রিটার্ন পেলাম 100 টাকা। তার মানে কি? এটা সেভ ইনভেস্টমেন্ট, মানে আপনার লস হয় নাই। সহজ কথা, আপনার কি হয় নাই? লস হয় নাই। আর যখন তার থেকে একটু বেশি বেনিফিট পাবেন, রেট অফ রিটার্ন বেশি পাবেন, তখন সেটাকে আমরা বলবো মার। এই পয়েন্টটা হলো আপনার মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন, ঠিক আছে? এটা কিন্তু সেভ ইনভেস্টমেন্ট থেকে একটু উপরে, এই জায়গাটায় বুঝতে হবে। মার মানে কিন্তু অনেকে আবার বুঝে যে এটা হলো সেভ ইনভেস্টমেন্ট, মানে এই পয়েন্ট বরাবর যদি আপনার রেট অফ রিটার্ন আপনি পান কোনো একটা ইনভেস্টমেন্ট থেকে, তার মানে আপনি সেখানে যে টাকা খরচ করলেন আর যে টাকা আপনি পেলেন দুটা সমান, মানে আপনার এই পর্যন্ত মার মানে কোনো কিছু লাভ লোকসান হয় নাই। হ্যাঁ, কিছু লাভ হয় না, লোকসানও হয় নাই। মার কিন্তু এটা না।
কেয়ারফুল, এই মার কিন্তু এটা না, মার হলো আপনার কিছু লাভ থাকবে। মার কি? মার হলো এই যে এই রেঞ্জটা পর্যন্ত আপনার কিছু লাভ থাকবে। এইটা হলো সেফ ইনভেস্টমেন্ট, এই জায়গাটাতে আপনার কোনো লাভ এবং লস কিছু হয় নাই, কিন্তু মারে যে আপনার কিছু কিন্তু লাভ হয়েছে, এবং সেটা হলো মিনিমাম অ্যাট্রাকটিভ, মানে মোটামুটি কম। আর এর থেকে যত উপর উঠবে ততই আপনার লাভ কিন্তু বাড়বে, রেট অফ রিটার্ন বাড়বে। ঠিক আছে, এবার মারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখার চেষ্টা করি। যেমন মাঠটা বেসিক্যালি প্রিপেয়ার করে হলো ফিনান্সিয়াল ম্যানেজার যিনি থাকেন, তিনি বেসিক্যালি মাঠটাকে আপনার তৈরি করেন, প্রিপেয়ার করেন। এবার কানেক্টেড কস্ট অফ ক্যাপিটাল, এই মাঠটা কস্ট অফ ক্যাপিটালের সাথে সম্পর্কিত, এটা আমি একটু পরে বলবো, আরো বুঝবেন আপনারা সামনে। এবার আসে আমরা মারের একটা মেন একটা বেসিক একটা আপনার ফিগার, যেটা দিয়ে আপনি খুব ভালোভাবে মার্কে আরো বুঝতে পারবেন যে যে কোনো একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা জাস্টিফাইড ইকোনমিক্যালি। আমরা যদি কোনো একটা ইনভেস্টমেন্টকে বলি যে না এই ইনভেস্টমেন্টটা ইকোনমিক্যালি জাস্টিফাইড, তাহলে কি হতে হবে? আমার রেট অফ রিটার্ন গ্রেটার দ্যান ইকুয়াল টু মার গ্রেটার দ্যান WACC। WACC মানে হলো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটা আসলে বেসিক্যালি আপনার একটা কস্ট। আপনি সহজ কথায় একটা ইনভেস্টমেন্টে যে টাকা কস্ট ইনভেস্ট করলেন, যত টাকা আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে খরচ করছেন, সেটা হলো আপনার WACC। এবং অবশ্যই মারটা তার থেকে বেশি। দেখুন মারটা কিন্তু সেভ ইনভেস্টমেন্টে মার মানে কি, আপনার কিছু হলে 1 টাকা যদি লাভ হয় তাও হয়েছে, কিন্তু এটা কিন্তু কখনোই কস্টের সমান না। এটাই বলতেছে, এই যে আমি এই জন্য বলছিলাম যে এটাতে এই ইকুয়েশনটা বুঝলে আপনি মার্কটা সম্পর্কে আরো ক্লিয়ার আইডিয়া পাবেন। এবার তা থেকে আপনার ROR মানে তার সমান অথবা বড় হলো রেট অফ রিটার্ন। ঠিক আছে, রেট অফ রিটার্ন তার সমান অথবা বড়। আর যাই হোক, এটা হলো মেন বেসিক একটা বিষয় ছিল। এইবার আমি একটা জিনিস বলি, আরো সেটা হলো ল্যান্ডার্স আর হলো ব্রোয়ার্স। আপনারা এই কথাটা শুনে আসছেন এর আগে, যারা ওই লেকচারগুলো দেখেনি, এই জন্যই বলছিলাম তারা অবশ্যই দেখে নেবেন। ওইখানে আমি আরো বিষয়ে আলোচনা করছিলাম। তো লেন্ডার্স হলো ROR। লেন্ডারকে খেয়াল করবেন, লেন্ডারকে আপনাকে দুইটা সিনারিও দিই, আমি আবার ওইটাকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতেছি, যাদের মনে নেই তাদের জন্য বলতেছি আর কি। যে আপনি ধরুন কেউ টাকা রাখছে ব্যাংকে, ব্যাংক থেকে টাকা ধার নিছে, হ্যাঁ ব্যাংক থেকে টাকা লোন নিছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সে কি, ব্যাংক থেকে যখন টাকা ধার নিছে বা লোন নিছে, তখন কি সে আসলে ব্রোয়ার, সে আসলে ধারকারী। বুঝতে পারছি, সে আসলে কি ধারকারী। তাহলে ইনিশিয়ালি কি হয়, ইনিশিয়ালি তার কাছে টাকা কিন্তু আসে, মানে যদি আমি একটু ক্যাশ ফ্লো দেখাই, এই যে এরকম আপনার কাছে টাকা হলো, তার কাছে আসে, তারপরে সে টাকা দেওয়া শুরু করে, প্রতি মাসে কিস্তি দেয় আর কি। ঠিক আছে, তাহলে এই যে ব্যাংক থেকে সে টাকা লোন নিল, সেটা হলো ব্রোয়ার, আর সে প্রতি মাসে টাকা ব্যাংকে আবার আপনার কিস্তি দিচ্ছে। তো এই যে যে বিষয়টা ঘুরতেছে, এটা হলো আপনার, এটা কি তাহলে ব্রোয়ার, তার ক্ষেত্রে কি হচ্ছে, সে কিন্তু ইন্টারেস্ট রেট দিচ্ছে, ইন্টারেস্ট রেট, বিষয়টা খেয়াল করুন, ইন্টারেস্ট রেট দিচ্ছে। তো এটা হলো ইন্টারেস্ট রেট। ওকে, আচ্ছা এবার যদি আমি ল্যান্ডারের ক্ষেত্রে চিন্তা করি, ল্যান্ডার কি করে, কোনো একটা জায়গায় টাকা ধার দেয় অথবা ব্যাংকে সে টাকা রাখে, সেখান থেকে আমরা কিন্তু একটা ইনভেস্টমেন্ট পাই, তখন ফিগারটা যায় উল্টাটা। ঠিক আছে, যখন টাকাটা তার ব্যাংকে রাখে তখন তার কাছে টাকাটা চলে যায়, আর প্রতি মাসে সে সেখান থেকে টাকা পায়, এটাকে বলে রেট অফ রিটার্ন। তাহলে আমরা এই জন্যই এখানে লিখছি ল্যান্ডারের ক্ষেত্রে আমরা বলি রেট অফ রিটার্ন। ল্যান্ডার যে ধার দেয় তার ক্ষেত্রে হলো সবসময় রেট অফ রিটার্ন হয়, আর ব্রোয়ারের ক্ষেত্রে সবসময় কি হয়, ইন্টারেস্ট রেট হয়। ব্রোয়ার মানে সে আসলে প্রথম অবস্থায় টাকা নেয়, পরবর্তীতে সে টাকা দেয়, সেজন্য তার জন্য ইন্টারেস্ট রেট, আর রেট অফ রিটার্ন ফেরত আসে টাকাটা। ঠিক আছে, আচ্ছা এই হলো, এইখানে আমি সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি দুটা, যেটা এখানে আমি দেখালাম আপনাদেরকে। এবার আসুন ইকুইটি ফিনান্সিং ভার্সেস ডেট ফিনান্সিং। ইকুইটি ফিনান্সিং হলো নিজস্ব তহবিল, নিজস্ব যে ফিনান্সিং সেটা, আর ডেট ফিনান্সিং হলো যেটা ধার করে যে ফিনান্সিংটা হয়। খুব সহজ, এটা এত ডিটেলস না জানলেও চলবে। এখন এতক্ষণ ধরে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো মার, এই যে এই টোটালটা যে জায়গাটা যে লেখা সেটা হলো মার। এইটুকু জিনিস যারা বোঝেন নেই, কোনো প্রবলেম নেই, এটা আপনার কোনো ইফেক্ট করবে না অঙ্কের ক্ষেত্রে, খুব বেশি না। ঠিক আছে, তাহলে কতটুকু জিনিস জানতে হবে, সেটা হলো এই সবার নিচে যে লাইনটা লেখা, সেটা যে মার ভার্সেস আয়ার, মানে মারের সাথে ইন্টারেস্ট রেটের কি সম্পর্ক। মানে আমি বলতে চাচ্ছি মার আর ইন্টারেস্ট রেট কি একই জিনিস কিনা। হ্যাঁ,
অ্যান্সার হলো মার এবং ইন্টারেস্ট রেট একই জিনিস। বিষয়টা খেয়াল করুন, এতদিন ধরে যেসব অঙ্ক আমরা ইকোনমিক্স ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে করে আসছি, সেখানে কিন্তু আমরা ইন্টারেস্ট রেট পেয়েছি 5%, 6%, 10%, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। বাট মারটা হলো কি ওই ইন্টারেস্ট রেটই, বাট এটা কিন্তু আপনার আসছে কার জন্য? লেন্ডারের জন্য। দেখুন আমি কিন্তু এই কথাটা এখানে বুঝিয়ে আসছি যে আইআরটা হলো ব্রোয়ারের আর মারটা হলো কার? লেন্ডারের। মানে এটা হলো মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন। এটা কিন্তু রেট অফ রিটার্ন। তার মানে কি আমরা বলতে পারি এই সেন্সে যে এই আইআর এবং মার কিন্তু সেম জিনিস। তার মানে এখানেও যে আগের অঙ্ক যে অঙ্কগুলোতে আপনি আইআর দেখছেন মানে ইন্টারেস্ট রেট, এখন সেসব জায়গাতে আপনি দেখবেন যে আপনার রেট অফ রিটার্ন, কারণ এখানে আপনার প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস করতেছেন। এখানে সব অঙ্কগুলো আমরা ইনভেস্টমেন্ট রিলেটেড কাজ করতেছি, দ্যাটস ওয়াই আমরা এরকম করব, ঠিক আছে। সেখানে রেট অফ রিটার্ন আসবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তাহলে আমরা কিন্তু কখনোই মার দেখে ঘাবড়িয়ে যাবো না যে মারটা কি। মারটা কিছুই না, সেটা হলো ইন্টারেস্ট রেট, এবং ওইটা অবশ্যই একটা পার্সেন্টেজে থাকে। এখন আমরা আমাদের আজকের টপিক্সের মূল বিষয়বস্তু প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস, সেই বিষয়টির দিকে আস্তে আস্তে অগ্রসর হব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সেই বিষয়গুলো লিখছি, আর এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো মূলত এই বিষয়গুলো বোঝানোর জন্যই। যেমন এই মার্কটা কিন্তু এইখানে আমাদের খুবই ইফেক্টিভ একটা রোল প্লে করে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন এখানে যে প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস করার দুইটা ওয়ে, একটা হলো ইকুয়াল লাইফের ক্ষেত্রে একটা সিস্টেম, আর একটা ডিফারেন্ট লাইফের ক্ষেত্রে আর অন্য একটা সিস্টেম অবলম্বন করতে হয়। তো ইকুয়াল লাইফের বিষয়টা কিন্তু খুব সহজ, খুব কঠিন কিছু না, বাট ডিফারেন্ট লাইফের ক্ষেত্রে আমাদেরকে একটু প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখবো, দুইটাই দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইকুয়াল লাইফের ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া হতে পারে। একটা হলো অন অল্টারনেটিভ যদি থাকে, তাহলে আমাকে অবশ্যই, মানে অল্টারনেটিভ নাই, শুধুমাত্র একটাই আপনাকে আছে। যেমন আপনি ধরুন একটা কম্পিউটার কিনবেন অথবা একটাই মেশিন কিনবেন, এখানে কোনো অল্টারনেট কিছু নাই, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ফিনান্সিয়ালি যদি ভায়াবল ওইটা হতে হয়, তাহলে আপনি কি ওই যে কোনো একটার কথা বলতেছেন, এই একটার আপনি ধরুন প্রেজেন্ট ওর অ্যানালাইসিস করে দেখবেন যে তার মান 0 থেকে বড় অথবা সমান হয় কিনা। যদি হয় তাহলে ফিনান্সিয়ালি ভায়াবল, আর যদি না হয় তাহলে ফিনান্সিয়ালি ভায়াবল না। এটা হলো অন অল্টারনেটিভের ক্ষেত্রে, হ্যাঁ। আর যদি কখনো, বেশিরভাগ সময় আমরা এই 2 আর মোরটাই করে থাকি, যদি কখনো 2 এর অধিক হয়, 2 অথবা তার অধিক হয়, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করি হলো আমার যতগুলো অল্টারনেটিভ আছে সবগুলো অল্টারনেটিভকে আমরা প্রেজেন্ট অ্যানালাইসিস করি, এবং করার পর আমাদেরকে যেটা বেস্ট, যেটা আমাকে সব থেকে কম কস্ট দিচ্ছে, সেটি কিন্তু আমরা চয়েস করবো। খুব স্বাভাবিক বিষয়, যেটাতে খরচ কম সেটাই তো আমরা যাব। এটাই এখানে বলতেছে, খুব ন্যাচারাল একটা বিষয় এটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন আমি এই যে এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটা আরো একটু ক্লিয়ার করার জন্য। যেমন ধরুন আমি এখানে তিনটা দেখতে পাচ্ছেন এ বি সি, এই এক্সাম্পলটা, এখানে একটা এক্সাম্পল, এটা কিন্তু এটার এক্সাম্পল, ঠিক আছে। এখানে তিনটা প্রোডাক্টের নাম আলাদা আলাদা ধরুন, বা তিনটা যে কোনো কিছু হতে পারে, মেশিন হতে পারে, তিনটা সিস্টেম হতে পারে, হ্যাঁ। তো তার প্রথমটা এই যে ফার্স্ট কস্ট হলো এত, তার এই যে অ্যানুয়াল অপারেটিং কস্ট এটা এত, স্যালভেজ ভ্যালু এত, লাইফ ইয়ার এত। বির ক্ষেত্রে এরকম, সির ক্ষেত্রে এরকম, এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আপনারা 555, ঠিক আছে। মানে প্রত্যেকটারই আপনার লাইফ ইকুয়াল লাইফ। এখানে কোনো ঝামেলা নাই, খুব সহজ। তিনটারই ইকুয়াল লাইফ, তো তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, প্রত্যেকটারই আপনি কিন্তু প্রেজেন্ট ওর থেকে অ্যানালাইসিস করতে পারবেন। এই যে এই প্রত্যেকটারই কিন্তু প্রেজেন্ট ওর থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, এবং কিভাবে করতে হবে সেটাও কিন্তু শিখে আসছেন আপনারা, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, তাহলে এই জায়গায় একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে অ্যানুয়াল অপারেটিং কস্ট। আপনাদেরকে বলছিলাম এর আগে, আপনারা মনে করে দেখুন যে আমরা এই যে প্রেজেন্ট, হ্যাঁ, ধরুন কিছু টাকা কোনো কিছুর পিছনে ইনভেস্ট করছেন, তারপরে মধ্যবর্তী যদি কখনো কন্টিনিউয়াসলি কোনো এরকম টাকা নির্দিষ্ট ইকুয়াল ইন্টারভ্যালে দিয়ে থাকেন, সেটা হলো আমাদের মনে থাকার কথা যে ইউনিফর্ম পেমেন্ট। এটা ছিল কিন্তু ইউনিফর্ম সিরিজ পেমেন্ট, মনে আছে আপনাদের মনে থাকার কথা। আর সেটা হলো ফাইনাল কোনো একটা ভ্যালু, ঠিক আছে। তো ইউনিফর্ম সিরিজ পেমেন্টের ক্ষেত্রে আমরা বলছিলাম হলো এ। এখন চিন্তা করে দেখুন যে এই যে অ্যানুয়াল অপারেটিং কস্ট, আপনি যে অ্যানুয়ালি যে অপারেটিং কস্টটা দিবেন, তাহলে একটা এয়ার ইন্টারভ্যালে আপনি সেম পরিমাণ টাকা দিচ্ছেন। ইয়ারলি ইন্টারভ্যালে কি আপনি
900 টাকা, 900 US ডলার আপনি কি সবসময় তো দিচ্ছেন, তাই না? তো এইটাই হলো সেই বুঝতে পারছি। তার মানে এইখানে আমি যেটা বলতে চাচ্ছি, খুব মনোযোগ দিবেন এখানে, সেটা হলো এই যে আপনার অ্যানুয়াল অপারেটিং কস্ট আর আপনার ইউনিফর্ম সিঙ্গেল পেমেন্ট যেটা, ঠিক আছে, এই দুইটা কিন্তু সেম জিনিস, এটা কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, দুইটার আলটিমেটলি একটু থিঙ্কিং করে দুইটা একই জিনিস পাওয়া যাবে। তো আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি সেটা অ্যানুয়াল অপারেটিং কস্ট ইজ ইকুয়াল টু হলো এটা মনে রাখবেন। এটাও মনে রাখলে বাদ বাকিটুকু কিন্তু খুবই সহজভাবে আপনারা সলভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তাহলে আমরা একটা অঙ্ক আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি আমি কি করতে যাচ্ছি। যেমন আমি যদি ফার্স্ট কস্ট, আমি ধরুন 2500 টাকা আমার ফার্স্ট কস্ট হলো, ঠিক আছে। এবার অ্যানুয়াল অপারেটিং কস্ট, তাহলে আমি এটাও আমার নেগেটিভ, ঠিক আছে। আমি কিন্তু প্রেজেন্ট ওরতে অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে। তাই প্রেজেন্ট ওরতে কি, এটা আমার এখনই নগদ আমার কাছ থেকে শেষ হয়ে গেল, আর এটা হলো আমার ওই সময় নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে প্রতি বছর এই টাকাটা খরচ হবে। তাহলে আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে পি, আমার দেওয়া আছে কি এ, তাহলে বের করতে হবে পি, দেওয়া আছে এ। এই যে এই সিস্টেমটা শিখে আসছেন আপনারা, ভালো করে মনে রাখুন যে আমার বের করতে হবে পি, দেওয়া আছে এ, তাহলে পি বাই এ ফ্যাক্টর ইউজ করব, কত বছর, 5 বছর। আর ইন্টারেস্ট রেট, এখানে ইন্টারেস্ট রেটও থাকবে না, এখানে থাকবে মার, মনে রাখবেন এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি থাকবে, মার থাকবে। মারের ভ্যালু ধরুন 5% দেওয়া আছে, ঠিক আছে, আর ধরুন আমার 5 বছর এরকম। তাহলে এইখান থেকে আমি এই 900 দ্বারা গুণ করলে এখান থেকে আমি কিন্তু ওই চার্ট, এই আমাদের যে ফ্যাক্টর চার্ট আছে সেখান থেকে কিন্তু আমরা অবশ্যই এই টোটালটার একটা ভ্যালু পাবো, এবং সেটা বসিয়ে দেবো এখানে, জাস্ট আর কিচ্ছু না। এবার স্যালভেজ ভ্যালুটা আপনার 5 বছর পরে যে আপনার এই টাকাটা খরচ হচ্ছে, এটা কি ফাইনালি 5 বছর পরে যে এত টাকা পাচ্ছেন, তাহলে তার প্রেজেন্ট ভ্যালু কত, তাহলে প্রেজেন্ট ভ্যালু বাই ফাইনাল ভ্যালু, এই ফ্যাক্টরটা ইউজ করতে হবে। আমি বলতে ফ্যাক্টরটা কিভাবে ইউজ করতে হবে সেটাই বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা তো বাদ বাকিটুকু পারবেনই। তাহলে এখানে আসবে আপনার পি বাই এফ ফ্যাক্টর, আর এখানে আসবে পি বাই এ ফ্যাক্টর, আর এটা তো এখনই খরচ হচ্ছে, এই জন্য জাস্ট 2500। আর এই স্যালভেজ ভ্যালুটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু পজিটিভ, কারণ এই টাকাটা আপনার কাছে আসছে আর এই টাকাগুলো আপনার কাছ থেকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই হলো কনসেপ্ট। আশা করি অঙ্কটি কিভাবে করতে হবে, এবং এভাবে প্রত্যেকটাই করবেন, করার পর আপনার কোনটা আপনার জন্য বেস্ট এটা আপনি কিন্তু খুব সহজে চয়েস করতে পারবেন এখান থেকে। এবার আসুন আমাদের যে ডিফারেন্ট লাইফ অল্টারনেটিভস, এই ডিফারেন্ট লাইফ অল্টারনেটিভস ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় আর কি সমস্যাটা হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। এই এক্সাম্পলটা দিকে একটু লক্ষ্য করুন। এখানে দেখুন আমি দুইটা ইভেন্ট নেওয়ার চেষ্টা করছি। দুইটা ইভেন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি দুইটা, ধরুন দুইটা ম্যাচিং হতে পারে, দুইটা সিস্টেম হতে পারে, যে কোনো কিছু। তো এ আমার এটার আপনার লাইফ এক্সপেক্টেন্সি বা সার্ভিস লাইফ হলো 6 ইয়ার্স, আর এটা আমার 9 ইয়ার্স। এটা 6, এটা 9, তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ছিল 5 ইয়ার্স, আর এখানে 6 আর 9, তার মানে কি এখানে আপনার অবশ্যই ডিফারেন্ট লাইফ, লাইফটা সেম না, তাই না, ডিফারেন্ট লাইফ। তো ডিফারেন্ট লাইফ যদি হয়, এখানে যেমন লাইফগুলো সমান ছিল, আপনি খুব সহজেই যে এখানে দেখুন আমরা লিখছিলাম যে 5%, 5, আবার পি বাই ফ্যাক্টর 5%, 5 ধরুন, এরকম লিখতেন আপনি। তো এই যে আপনি যে 5%, 5 লিখলেন, এই 5টা কোত্থেকে আসলো? এই 5টা তো এখানে সবগুলো সমান ছিল, যার কারণে প্রত্যেকটা আপনি 5 লিখতে পারছেন, কিন্তু এখানে তো সবগুলো সমান নাই, ইকুয়াল না, তাহলে আপনি তো লিখতে পারবেন না। এটা কি সম্ভব লিখা? না। তার মানে এইখানে একটা ঝামেলা আছে। এই জন্যই বলছিলাম যে ইকুয়াল লাইফ অল্টারনেটিভ যদি হয় আপনার কাজটা খুবই সহজ, আর যদি ডিফারেন্ট লাইফ অল্টারনেটিভ হয় তাহলে কিন্তু কাজটা একটু জটিল আপনার। সেক্ষেত্রে আপনার দুইটা প্রসেস অবলম্বন করতে হবে। কয়টা প্রসেস? দুইটা। একটা হলো প্ল্যানিং হরিজন প্রসেস, আর একটা হলো এলসিএম মেথড বা এলসিএম, ঠিক আছে। দুইটা আমি বোঝাচ্ছি আসলে কি বিষয়। প্ল্যানিং হরিজন আসলে কিছুই না, এটা হলো যে কোনো একটা স্পেসিফিক স্টাডি পিরিয়ড। ধরুন আপনার এখানে দুইটা আলাদা আলাদা টাইম আছে, একটা হলো 6 ইয়ার্স, একটা 9 ইয়ার্স, ঠিক আছে। এখন আপনি কি করলেন, আপনাকে কোশ্চেন্সে ধরুন বলে দেওয়া হলো যে আপনি 5 বছরের জন্য করুন। হ্যাঁ, 5 বছরের জন্য আপনি স্টাডি পিরিয়ড আপনি 5 বছর ধরে, এখানে যেমন আপনার 5 বছর, এখানে সবগুলো ছিল ইকুয়াল, এখানে আপনার দুইটা আলাদা আলাদা কারণ আপনি কোশ্চেন্সে এটা বলে দিল যে আপনি স্টাডি পিরিয়ড 5 ধরুন, অথবা আপনি ধরে নিলেন যে 5, 6, 7 এরকম একটা কিছু ধরে নিতে পারেন, কোনো ব্যাপার না, আপনি স্টাডি পিরিয়ড যে কোনো একটা কিছু ধরে নিতে পারেন। সেটাকে বলা হয় আপনার প্ল্যানিং হরিজন, মানে স্পেসিফিক স্টাডি পিরিয়ড। মানে স্পেসিফিক ভাবে কোশ্চিন্স আপনাকে বলে দিল, অথবা আপনি কোশ্চিন ধরে নিলেন একটা, ঠিক আছে। এটা হলো আপনাকে বলা হয় যে স্পেসিফিক স্টাডি পিরিয়ড, যেটাকে বলে প্ল্যানিং হরিজন, ঠিক আছে।
আচ্ছা, আর এলসিএম যেটা, সেটা আসলে কি? সেটা হলো যে আপনার লিস্ট কমন মাল্টিপল। দ্যাট মিনস আমরা জানি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটাকে বাংলায় লসাগু বলে, আমরা কিন্তু এটা শিখে আসছি, ঠিক আছে? ঠিক এই কনসেপ্টটা এখানে আমরা ইউজ করবো, আর কিছুই না। এটা হলো এই যে যে দুটা টাইম পিরিয়ড দেওয়া থাকবে সার্ভিস লাইফ, এই দুটা লসাগু কত সেটি আপনাকে ক্যালকুলেশন করতে হবে সেই ইয়ারটাকে। সেক্ষেত্রে আপনার ডিজাইন পিরিয়ড নিতে হবে, মানে এই যে এখানে যেমন স্টাডি পিরিয়ড নিলেন, কোশ্চেন সেটা বলা থাকলো, অথবা আপনি এটা ধরলেন কথার কথা, আর এটা হলো এই দুটো লসাগু করে যেটা আসবে সেটাই হলো আপনার স্টাডি পিরিয়ড ধরতে হবে। বুঝতে পারছি? তো এই হলো কনসেপ্টটা, দুটার ভিতরে মেন পার্থক্যটা। আশা করি দুইটা মেথডে আপনারা বুঝতে পারছেন। এখন আসুন আমি এই দুইটা মেথডের কি কি কমপ্লিকেশন হয় আর কিভাবে আসলে সলভ করতে হয় সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন প্ল্যানিং হরিজনে আমি যদি 5 ইয়ার্স চিন্তা করি, চিন্তা করবেন খুব ভালো করে মনোযোগ দিবেন। 5 ইয়ার্স স্টাডি পিরিয়ড আপনার কোশ্চেন্সে বলে দিচ্ছে, টেনশন করার কোনো কারণ নেই। এখন আপাতত যেহেতু আপনারা কোশ্চিন সলভ করবেন ধরুন পরীক্ষার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনার যে কোনো আপনি একটা স্টাডি পিরিয়ড ধরে নেন, ঠিক আছে? বা সরি, কোশ্চিনসে আপনাকে স্পষ্টভাবে বলে দেওয়া থাকলো ধরুন 5 ইয়ার্স, ঠিক আছে? তো 5 ইয়ার্স থাকলে এখানে দেখুন 6 আর 9 আছে, তাই তো? তো 5 ইয়ার্স যদি নেন, এটা থেকে 5 ইয়ার্স ছোট, এটা থেকে 5 ইয়ার্স ছোট, ঠিক আছে? মানে কারোর সাথে কিন্তু কোনো কনফ্লিক্ট হচ্ছে না, ঠিক আছে? তার মানে কোনো প্রবলেম নেই, আপনি 6 ইয়ার্স পর্যন্ত কোনো প্রবলেম ফেস করবেন না। এই দুটার মধ্যে যেটা সব থেকে ছোট, এই ছোটটা পর্যন্ত যতক্ষণ ডিজাইন স্টাডি পিরিয়ড নেবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো প্রবলেম ফেস করবেন না। কারণ দেখুন, আপনি যদি আপনি যদি এ থেকে বড় নেন তাহলে প্রবলেমটা পরে আমি দেখাচ্ছি যে আহ, কি হবে। আগে আমি বলি যে যদি আপনি দুইটা থেকে ছোট নেন, যেমন 5 ইয়ার্স নিছেন, তাহলে আপনি কিভাবে সলভ করবেন? ধরুন 5 ইয়ার্স, তাহলে সলভ কিন্তু এই যে সেম প্রসিডিওর। মনে করবেন এখানে 6 আর 9 নাই, কিচ্ছু নাই, এখানে আছে 5 আর 5। বুঝতে পারছি বিষয়টা? স্টাডি পিরিয়ড 5 ধরছেন, তার মানে কি এখানে 6 আর 9 নাই, আপনাকে 5 ধরে দুইটা কাজ করতে হবে। তার মানে আগের মতো সেম ইকুয়াল লাইফ অল্টারনেটিভের ক্ষেত্রে মতো ট্রান্সফার হয়ে গেল, কোনো প্রবলেম হলো না। বাট আপনি যদি 8 চিন্তা করেন, যেটা বলতেছিলাম যে যদি এই দুইটা থেকে যে কোনো একটা মিললো না, একটার সাথে কনফ্লিক্ট হয়ে গেল, আপনার এখানে এ যে প্রোডাক্টটি বা এই যে সার্ভিসটি, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে 8, হ্যাঁ? আর আরেকটার সরি, এটার ক্ষেত্রে বলা হচ্ছে 6, কিন্তু আপনি ধরে নিলেন স্টাডি পিরিয়ড হলো 8, তাহলে তো হলো না, এটা তো 2 বছর আপনার উল্টাপাল্টা হয়ে গেল, তাই না? এখন আসুন এই কাজটা আপনি কিভাবে সলভ করবেন। এরকমও হতে পারে যে আপনার ডিজাইন স্টাডি পিরিয়ড এখানে 10 ধরে বলে দিল, 10, তাহলে কি করবে সেক্ষেত্রে? তার 10 বললে কি আপনার এখানে এটাও আপনার কমপ্লিট হলো, এটাও আপনার কমপ্লিট হলো, তাই তো? এখানে 10 বললে এখানে 4 বছরের সমস্যা হলো, এখানে 1 বছরের সমস্যা হলো। এখন ওই যে এক্সট্রা একটা সময় যাচ্ছে আপনার স্টাডি পিরিয়ড আপনি বেশি একটু বাড়িয়ে ধরলেন, সেক্ষেত্রে আপনার এখানে যে আপনার ডিজাইন লাইফ দেওয়া আছে সেটা থেকে কত ডিফারেন্স হচ্ছে, সেই ডিফারেন্সের জায়গাটুকু আপনি কিভাবে সলভ করবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এই যে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো অ্যাডিশনাল এক্সপেন্সিভ, আপনাকে সেক্ষেত্রে অ্যাডিশনাল এক্সপেন্সিভ যে অ্যাড করতে হবে যেটার সাথে কনফ্লিক্ট হবে। ধরুন আমি এইটের ক্ষেত্রে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন তাহলে। এখানে এইটের ক্ষেত্রে দেখালে কি এইটার সাথে কনফ্লিক্ট হলো, এই যে এটার সাথে, এবং এটার সাথে কনফ্লিক্ট হওয়া মানে কি, এই এক্সট্রা যে 2 বছর আছে, এই 2 বছরের জন্য আপনাকে অ্যাডিশনাল এক্সপেন্সিভ অ্যাড করতে হবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার এই যে 6 বছর, আপনি চিন্তা করবেন এই 6 বছর আপনি অ্যাজ ইউজুয়াল নিয়মে আগের মতো ক্যালকুলেশন করবেন, করা শেষ হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো পরবর্তী 2 বছরের জন্য আপনার কোশ্চিন সেটা বলে দেওয়া থাকবে, না হলে ধরে নেবেন, ঠিক আছে? তবে সাধারণত ম্যাক্সিমাম সময় কোশ্চিন সেটা বলেই দেওয়া থাকে। সেটা হলো যে পরবর্তী 2 বছরের জন্য আপনি ধরুন $6,000 পার ইয়ার, $6,000 পার ইয়ার আপনাকে এই যে অ্যানুয়াল অপারেটিং কস্ট, এখানে আপনার $6,000 পার ইয়ার দিতে হবে। সবকিছু ঠিক আছে, শুধু এখানে আপনার পরবর্তী 2 বছরের জন্য আপনাকে $6,000 করে এক্সট্রা চার্জ দিতে হবে তখন। বুঝতে পারছি? মানে এই 3,500 জায়গা আপনার হয়ে যাবে কত? $6,000। ওকে, তাহলে $6,000 যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে সলভ করবেন? তার মানে আপনাকে আলটিমেটলি যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে আপনার যে অপারেটিং কস্ট, এই অপারেটিং কস্ট কিন্তু এই একটা অপারেটিং কস্ট বেড়ে গেছে 6,000 টাকা, 6,000 পার ইয়ার এই জায়গাটায় কনভার্ট হয়ে গেছে, বুঝতে পারছেন?
তো স্বাভাবিকভাবে 6 বছরের জন্য করবেন। এবার পরের 2 বছরের জন্য যেটা করবেন সেটা হলো 6000। আপনি দেখুন যে এখানে আপনার P/A ফ্যাক্টর চলে আসবে, কারণ এই যে এটা কিন্তু আপনার ইউনিফর্ম, তার মানে হলো অ্যানুয়াল, ওই যে যেটা বলছিলাম এইখানে বোঝাই আসছে, সেই ইউনিফর্ম হচ্ছে। এই জন্য P/A ফ্যাক্টর দিয়ে আপনি 2 বছরের জন্য করবেন, 6000 দ্বারা গুণ করবেন, আলটিমেট একটা মান পাবেন। এবং তার সাথে আপনার আরেকটা গুণ করতে হবে, কারণ আমাদের মনে থাকার কথা যে আমরা ক্যাশ ফ্লোকে শিফট করতে পারি। মানে এই জায়গাটায় যে ঘটনাটা ঘটতেছে, আপনি একটু চিন্তা করে দেখুন, আমি যদি এখানে দেখাই, এখানে হলো এই যে আপনার 6 বছর, এই ধরুন 7 বছর, এই ধরুন 8 বছর, ঠিক আছে। এই 2 বছরের জন্য আপনি ধরুন ক্যালকুলেশন করছেন, করার পর আপনার প্রেজেন্ট তো আসছে কোথায়, এইখানে আসছে। এই 2 বছরের জন্য 6000 টাকা করে A/F ফ্যাক্টর ইউজ করে, সরি আপনি P/A ফ্যাক্টর ইউজ করে এখানে প্রেজেন্ট পেয়ে গেছেন। এই জায়গায় প্রেজেন্ট পাওয়া আর এইখানে প্রেজেন্ট পাওয়া কি এক জিনিস না? তার মানে আপনি তো এখন অ্যানালাইসিস করতেছেন, 6 বছর পরের প্রেজেন্ট পাবেন হলো এতটুকু করে, আর তারপরে এখান থেকে আবার এখানে শিফট করতে হবে। এই শিফটের জন্য তাহলে কি, এটা হলো আপনার ফাইনাল ভ্যালু আর এটা হলো প্রেজেন্ট, তার মানে কি P/F ফ্যাক্টর আপনাকে ইউজ করতে হবে। এবং এটার সাথে এই যে আবার ইনটু P/F ফ্যাক্টর, আবার ওই হিসাব করলে আপনি ওইখানে থেকে খুব সহজেই কিন্তু আপনি এই অ্যাডিশনালটা পেয়ে যাবেন। তো এটা যোগ করে, এটা আপনার যে হিসাব আছে সেটা মাইনাস করে দিলে আলটিমেটলি কিন্তু হয়ে গেল, কারণ এটা আপনার কস্টের মধ্যে ইনক্লুড। তো এইভাবে আপনি যদি এক্সট্রা টাইম থাকে, এটার ক্ষেত্রে যদি 10 হয়, 9-এর আগে 10 হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 9 পর্যন্ত আগের মতোই এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এবং তারপরে আপনার ওই আগে ওই অ্যাডিশনাল কস্ট ধরে সেটার সাথে আবার ওই যে একটা দুইটা গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করে আপনার প্রেজেন্ট করতে চলে আসতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে কাজটি করতে হবে। তো এটা একটু জটিল ছিল, আশা খুবই সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা আসি আমাদের দ্বিতীয় যে মেথডটি, এলসিএম। এলসিএম এ কি করা? এলসিএম এ যে বলছি যে 6 আর 9 এই দুটো লসাগু কত হয়? আপনারা জানেন যে 18 হয়, মানে 18। তো এই 18 যদি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? তার মানে আমাদের এখানে স্টাডি পিরিয়ড হয়ে গেল 18। খেয়াল করবেন এখানে স্টাডি পিরিয়ড কত হচ্ছে? 18, মানে 18 বছর ধরে আপনার এটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো খুব স্বাভাবিক, 18 বছর, তাহলে এই 6 যদি এর জন্য চিন্তা করেন, তাহলে এর হিসাব কিতাব আছে কি, ডিজাইনের কত, এই যে টোটাল বিষয়টা আছে 6 বছরের জন্য, তাহলে আমাকে এই টোটাল জিনিসটা 3 বার করতে হবে, 3 6 18। তার মানে কি এই যে এইভাবে, এই একটা 6, এই একটা 6, এই একটা 6, বুঝতে পারছেন? 6 12 18। এবং প্রত্যেকটা জায়গায় একই ধরনের ক্যালকুলেশন আসবে। এই যে প্রথম ইনিশিয়ালি তার 15,000 টাকা দেওয়া হয়েছে, তারপরে এইখানে যে স্যালভেজ ভ্যালু পাবেন 1,000 টাকা, আবার ওইখানে 6 বছরের পরে যে আবার 15,000 টাকা, আবার ওইখানে স্যালভেজ ভ্যালু আবার 15,000, আবার সবার শেষে যায় কিন্তু শুধু স্যালভেজ ভ্যালু পাবেন। আর মাঝখানে এইখানে কিন্তু আপনার অলওয়েজ আপনি একটা রেট অফ রিটার্ন পাবেন, তাই তো, সরি অ্যানুয়াল অপারেটিং কস্ট পাবেন। এবং কন্টিনিউয়াসলি একটা অ্যানুয়াল অপারেটিং কস্ট আছে, এবং যেটা হলো 3,500, এই যে 3,500 এরকম কন্টিনিউয়াসলি সব জায়গায় আছে। তার মানে কি, আপনার সব জায়গায় যেহেতু আছে, তাহলে আপনি টোটাল 18 বছরের জন্য একটা অ্যানুয়াল অপারেটিং কস্ট ধরে নেবেন। ধরে নিয়ে এই ধরে তাহলে P/A ফ্যাক্টর করলে আপনি প্রেজেন্ট হচ্ছে পেয়ে 18 বছরের জন্য কত হবে এটা। আর এখানে এই যে টোটাল আর বাদ বাকিটা যে জিনিসটুকু আছে, এই যে 1,000 1,000, এখানে 1,000, এখানে 1500, এই যে ফিগারগুলো দেখতেছেন, এই ফিগারগুলোর ক্যাশ ফ্লো ডায়াগ্রাম দেখে বুঝে বুঝে P/W এটা বের করবেন, আর কিছু না। ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, এটা হলো ক্যাশ ফ্লো ডায়াগ্রাম দেখে দেখে আপনাকে P/W ক্যালকুলেশন করে বের করতে হবে, ঠিক আছে। এটা তো পারবেন, এটা তো খুব সহজ, খুব জটিল কিছু না। যে আপনি দেখবেন যে এখানে কত আছে, পরে এখানে কত, এখানে এটা আছে, এটার জন্য এখানে কত, 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 আর এটার জন্য তো এখানে আছে, এইভাবে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আশা করি বিষয়টি বুঝতে পারছি এলসিএমটা আসলে কি। এরপরে সব শেষে আমাদের আইটি টপিকস এই দুইটা মোটামুটি হয়ে গেল, যে আপনার P/W মানে প্রেজেন্ট ওর্থ কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা। আর এই প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিসের আরেকটা অংশ আছে, সেটা হলো ক্যাপিটালাইজড কস্ট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমি মনে করি, ঠিক আছে। এটা কি? এটা হলো যে P/W অফ ফরএভার প্রজেক্ট। আপনারা জানেন কিনা জানি না, যে আমাদের যে ব্রিজ ড্যাম, ঠিক আছে, এগুলো ইকোনমিক্সের ভাষায় এগুলো বলে ফরএভার প্রজেক্ট। মানে যে সকল প্রজেক্টের আপনার বয়স মোটামুটি 30 35 40 বছর ধরা হয় লাইফ এক্সপেরিয়েন্স, সার্ভিস লাইফ, সে সকল প্রজেক্টকে আপনাকে বলা হয় ফরএভার প্রজেক্ট। হ্যাঁ, তো ফরএভার প্রজেক্টে বুঝতে পারতেছেন যে সার্ভিস লাইফ মোটামুটি ইনফিনিটি এরকম চিন্তা করা হয়। তো সেক্ষেত্রে
সে সকল প্রজেক্টের আপনার প্রেজেন্ট ওয়ার্থ কত হবে সেটি হলো, প্রেজেন্ট ওয়ার্থটা কি সেটি হলো ক্যাপিটালাইজড কস্ট। ঠিক আছে, অর্থাৎ ফরএভার প্রজেক্টের যে আপনার যে ক্যাপিটালাইজড মানে আপনার যে প্রেজেন্ট ওয়ার্থ, যে কোনো ফরএভার প্রজেক্টের যে প্রেজেন্ট ওয়ার্থ সেটা হলো ক্যাপিটালাইজ কস্ট। আচ্ছা, এবার আসি ক্যাপিটালাইজড কস্টকে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, কি বিষয়টা এটা একটু বোঝার চেষ্টা করি। তো এই যে এটা দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট ওয়ার্থ, আমরা এই সূত্রটা জানি যে এ ইন্টু পি বাই এ। হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি পি বাই এ ফ্যাক্টর ইউজ করে আমরা এই যে আপনার যদি অ্যানুয়াল অপারেটিং কোনো কিছু হয় তাহলে পি বাই এ করলে আমরা প্রেজেন্ট ওয়ার্থটা পেয়ে যাই। এবার এই যে এই অংশটি, এটার যদি আমরা সূত্রের মধ্যে ইউজ করি তাহলে আমাদের এই সূত্রটা আমাদের জানা আছে, এবং সেখান থেকে যদি এন এর মানটা আমরা ইনফিনিটি ইউজ করি তাহলে কিন্তু আমাদের এইখানে প্রথম হলো ভাগ করতে হবে একটা, মানে আইটাকে রাখতে হবে আর এটার নিচে এটা এবং এটার নিচে এটা নিতে হবে। নেওয়ার পর দেখবেন আলটিমেটে আপনি যখন পরবর্তী লাইনে এন এর মানটা ইনফিনিটি বসাবেন তখন দেখবেন আলটিমেটে মান আসবে এ বাই আই। এ বাই আই ফ্যাক্টরটা থাকবে, শুধু এ বাই আইটুকু থাকবে। ঠিক আছে, তো এ বাই আই থাকলে বুঝতে পারছেন তাহলে পি ডাব্লিউ মানে প্রেজেন্ট ওয়ার্থ, যেটাকে আমরা ক্যাপিটালাইজড কস্ট যদি বলি, তাহলে সিসি ইজ ইকুয়াল টু এ আই। আমরা কি লিখবো, সিসি ইজ ইকুয়াল টু এ ডাব্লিউ আই বাই, মানে অ্যানুয়াল ওয়ার্থ বাই হলো আই। এখানে এই এটা হলো অ্যানুয়াল ওয়ার্থ, এ আর অ্যানুয়াল ওয়ার্থ আমি তো বলছি এটা অ্যানুয়াল ওয়ার্থ বাই আই। তা আবার এ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সিসি ইন্টু আই, অনেক কিছু লিখতে পারি যে এ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ ডাব্লিউ অ্যানুয়াল ওয়ার্থ ইজ ইকুয়াল টু সিটি ইন্টু আই, মানে ক্যাপিটালাইজড কস্ট ইন্টু আই, এটাও লিখতে পারি আমরা। তো এই হলো মূল সূত্রটা, মূল সূত্র একেবারে। তাহলে আমরা মোটামুটি যে ক্যাপিটালাইজড কস্ট কি এবং কিভাবে কি হয় সূত্রটার একটা ডেরিভেশনটা আমরা মোটামুটি দেখলাম। এখন আমরা দেখবো যে ক্যাপিটালাইজড কস্ট কিভাবে বের করে, একটা ম্যাথের মাধ্যমে কিভাবে এটাকে বের করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো আর কি। তো ক্যাপিটালাইজড কস্ট যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে দুইটা বিষয়, মানে ক্যাপিটালাইজড কস্টের দুইটা অংশ থাকে। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো কিছু ক্যাপিটালাইজড কস্ট থাকে যেগুলো ইনিশিয়াল কস্ট, যেগুলো হবেই, খেয়াল করবেন। একটা হলো কি সিসি ওয়ান, যেটা হলো ইনিশিয়াল কস্ট, ঠিক আছে, জাস্ট হবেই। যেমন ধরুন আপনি কোনো একটা ব্রিজ নির্মাণ করবেন, তো সেখানে তো কনস্ট্রাকশন কস্ট হবে, ইনিশিয়াল তো এটা খরচ হয়ে গেল প্রেজেন্ট ওয়ার্থের ক্ষেত্রে। আর এই জিনিসটা যখন আপনি পরবর্তীতে এই কাজটি করার জন্য যে জায়গাটি চয়েস করবেন তার আশেপাশে কিছু ল্যান্ড অ্যাকুইজিশনের প্রয়োজন হয়, এটাও কিন্তু আপনার একটা ইনিশিয়াল কস্ট, একটা এবং এটা ফিক্সড কস্ট, ওই সময় দিতে হয়। তো এই যে বিষয়গুলো যেটা ওই সময় মানে কোনো একটা কনস্ট্রাকশন কাজ শুরু করার সময় শেষ হয়ে যাচ্ছে, কনস্ট্রাকশন কাজ শুরু করার সময়ই খরচ হচ্ছে, সেটা হলো আপনার ইনিশিয়াল কস্ট। এটার সাথে আর কিছু যোগ করার জন্য গুণ বিয়োগ ভাগ করার কিছু প্রয়োজন নেই, জাস্ট আমি এরকম কিছু সংখ্যা এরকম পাবেন, ইনিশিয়াল কস্ট যেটা সেটা যোগ করে দিবেন, মানে দুইটা বিয়োগ করে আলটিমেটলি বিয়োগটা দেখাবেন আর কি। ঠিক আছে, যে কনস্ট্রাকশন কস্ট আর হলো আপনার ল্যান্ড অ্যাকুইজিশন কস্ট, এটা একদম ধরে রাখতে হবে। আচ্ছা, এটা হলো একটা কস্ট গেল। এবার সেকেন্ড যে কস্টটা হয় সেটা হলো, এটা আবার দুই রকমের। হ্যাঁ, এই জিনিসটা হলো বেসিক্যালি আমরা যদি বলি এটা হলো অপারেটিং কস্ট। ঠিক আছে, এটা হলো কি আপনার অপারেটিং কস্ট। অপারেটিং কস্টটা কেমন? এটা দুই ধরনের, একটা হলো অ্যানুয়াল অপারেটিং কস্ট। এটা দুই রকমের বলছি, একটা হলো এ ওয়ান, একটা এ টু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। অ্যানুয়াল অপারেটিং কস্ট, ধরুন আপনি অ্যানুয়ালি কি একটা খরচ হয় না, এটা হতে পারে যে আপনি যদি স্যালারি দেন, আপনি যদি যে হিউম্যান রিসোর্স রাখবেন সেখানে তার স্যালারি দিতে হবে না আপনার, এটা হলো আপনার অ্যানুয়াল অপারেটিং কস্ট। আরও অনেকগুলো অ্যানুয়াল মানে জাস্ট বছরে আপনার খরচ হচ্ছে, সেটা অ্যানুয়াল অপারেটিং কস্ট, এটা ডিরেক্ট, এখানে কোনো হিসাব কিতাব নেই। ঠিক আছে, বাট আপনার এখানে আরেকটা কস্ট আছে, সেটা হলো রিকারিং কস্ট। রিকারিং কস্টটা কি? রিকারিং কস্ট হলো যেটা আপনার 5-10 বছর পর পর আসে, ঠিক আছে, এবং সেটা হয়, সেটা হলো রিকারিং কস্ট। আর নন রিকারিং কস্ট হলো যেগুলা ইনিশিয়াল কস্ট, যেগুলো এগুলো নন রিকারিং, যেগুলো আর ফিরে আসে না, একবার হয়েছে। কিন্তু রিকারিং কস্ট এটা 5-10 বছর পর পর হয়। যেমন ধরুন আপনি রঙের কাজ করবেন, পেইন্টিং করবেন, এটা কিন্তু 5-10 বছর পর পর। আবার দেখা যাচ্ছে আপনি রোড করলে সেই রোডের সার্ফেসিং করতে হয় 5-10 বছর পর পর। আরও অনেকগুলো এরকম কাজ আছে যেগুলো আপনার মানে আপনার রিকারিং কস্ট, মানে 5-10 বছর পর পর করতে হয়। তো সেটার ক্ষেত্রেও আপনার এটা হলো A2, এবং এটার ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে সেই ক্ষেত্রে আপনাকে যেহেতু আপনার রিকারিং কস্ট 5 থেকে 10 বছর পর পর করতে হয়,
তাহলে তো সেই এফটা হলো আপনার 5-10 বছর পরের যে ভ্যালুটা সেটা, আর তার যে আপনার অ্যানুয়াল অপারেটিং এ কনভার্ট করতে হয়, এ তে কনভার্ট করতে হবে। তো এ বা এফ ফ্যাক্টর দ্বারা গুণ করে আর কত বছর কত পার্সেন্ট ইন্টারেস্ট, সেটার উপর ডিপেন্ড করে আপনি সেখান থেকে কিন্তু একটা এ টু পাবেন। এই যে A1 এবং A2, এই দুইটার অ্যাভারেজ করলে আপনি পাবেন হলো CC2। খেয়াল করবেন, সরি, এই দুটো অ্যাভারেজ বলতেছি। A1 প্লাস A2 রে যখন আপনি, এই যে দেখুন সূত্রের মধ্যে AW/I, ঠিক ওইরকম A1 প্লাস A2 রে আপনি যখন I দ্বারা ভাগ দিবেন, ঠিক আছে, তখনই আপনি CC2 পেয়ে যাবেন। ঠিক আছে, C2 পেয়ে যাবেন। এখন আপনি যেটা করবেন যে আপনার আলটিমেটে যে আপনার যে ক্যাপিটালাইজড কস্ট, এটা হলো CC1 প্লাস CC2, এই দুটো যোগ করলে আপনি আলটিমেটলি ক্যাপিটালাইজড কস্ট পাবেন। তাহলে মনে রাখতে হবে ইনিশিয়াল কস্টের অংশ জাস্ট যোগ করে করে, আর আপনার অপারেটিং কস্ট দুই ধরনের, একটা ডিরেক্টলি, একটা হলো রিকারিং। রিকারিংটা এভাবে একটা সূত্রের মাধ্যমে করে আসতে হবে, আর ডিরেক্টলি যে অ্যানুয়াল অপারেটিংটা ডিরেক্টলি পাবেন। এটা 1, 2টা 3টা 4টা অনেক কিছু হতে পারে। রিকারিং কিন্তু শুধুমাত্র A2 না, আরো অনেকগুলো হতে পারে এরকম, মানে টাইপ দেখাইছি যে A2 টাইপের আর কি। তো এটা হতে পারে 2-3টা। তো সবগুলো যদি হয় এরকম A1 প্লাস A2 প্লাস A3/I এরকম হতে পারে, A3 A4 এরকম হতে পারে অনেক কিছু। তো সবগুলো করে আপনি মোটামুটি এরকম একটা CC2 পাবেন, আর দুইটা যোগ করে দিলে আপনার মোটামুটি ক্যাপিটালাইজড কস্টটা, টোটাল ক্যাপিটালাইজড কস্টটা বের হয়ে যাবে। তো এইটা মোটামুটি আপনাদের সাথে এই যে অ্যানালাইসিস, PW অ্যানালাইসিসের যে বিষয়গুলো সাধারণত ঘুরে থাকে সেগুলো। এখন চলুন আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে বিষয়গুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখুন আমরা আমাদের প্রথম যে ম্যাথটি, সেই ম্যাথটি দেখার চেষ্টা করি। প্রথম ম্যাথটিতে বলা হচ্ছে পারফর্ম এ প্রেজেন্ট উইথ অ্যানালাইসিস অফ ইকুয়াল সার্ভিস মেশিন উইথ দ্য কস্ট শোন ইন বিলো ইফ দ্য মার ইজ 10%। যে মার 10%, ভয় পাওয়ার কোনো কারণে, মার আর ইন্টারেস্ট রেট একই কথা মনে রাখতে হবে আর কি এই ক্ষেত্রে। তারপরে হলো রেভিনিউজ ফর অল থ্রি অল্টারনেটিভ আর এক্সপেক্টেড টু বি দ্য সেম। আচ্ছা, যাই হোক, ফার্স্ট কস্ট বলা আছে যেমন ইলেকট্রিক পাওয়ার, গ্যাস পাওয়ার, সোলার পাওয়ার, এর ক্ষেত্রে ফার্স্ট কস্ট বলা আছে এত, অ্যানুয়াল অপারেটিং কস্ট, সেলভেজ ভ্যালু, লাইফ, হ্যাঁ, সবগুলো যে এই সবগুলো দেখে মনে হচ্ছে যে আমাদের হলো ইকুয়াল। আর ইকুয়াল যদি হয় তাহলে ঝামেলা খুব কম, খুব সহজে সলভ করা যায়। তাহলে কি হবে একটু খেয়াল করি আমরা। আমাদের প্রথম কি, এই যে 2500 টাকা কিন্তু চলেই যাচ্ছে, ঠিক আছে। আমি সবসময় চিন্তা করবেন যে আপনি এক্সিস্টেন্ট দাঁড়িয়ে এখন আপনার সাথে কী ঘটতেছে সেটা চিন্তা করবেন। এখন আপনার কাছ থেকে 2500 টাকা চলে গেল, ওকে, নো প্রবলেম। এরপর আপনি ওই কাজটা করতে প্রতি বছর আপনাকে এই যে অ্যানুয়াল অপারেটিং কস্ট 900 টাকা করে দিতে হবে। তাহলে আবার এই টাকাটাও আপনার কাছে যাচ্ছে, 900 টাকা প্রতি বছর করে দিবেন। তাহলে এখন তার পিছনে কত টাকা খরচ হচ্ছে? তাহলে এখন যেটা সেটা প্রেজেন্ট, আর প্রতি বছর যেহেতু সেটা P/A ফ্যাক্টর, কমা, এবার হলো আপনি এটার P/A ফ্যাক্টর কোনটা নেবেন? এটা নেবেন হলো আপনি 5 বছর এবং কত পার্সেন্ট? এই যে 10%, ঠিক আছে, 10% কমা হলো 5। এটা করলে আপনি এখান থেকে কিন্তু একটা মান পাবেন, এই যে এই টোটালটা মিলে একটা মান পাবেন। এটা ওই যে ইন্টারেস্ট ফ্যাক্টর টেবিল থেকে আপনারা পান, এটা তো আপনারা জানেনই, এটা বলার কিছু নেই। আর স্যালভেজ ভ্যালু, এটা হলো প্লাস, এই স্যালভেজ ভ্যালুটা কিন্তু প্লাস 200। হ্যাঁ, এবার হলো আপনি কি করবেন, এটা হলো স্যালভেজ ভ্যালু কি, এটা হলো এফ। এটা কিন্তু কন্টিনিউয়াস কিছু না, একটা নির্দিষ্ট সময় পরে যে আপনি এটা স্যালভেজ করছেন, তার মানে কি, এটা হলো আপনার এফ। হ্যাঁ, তাহলে আপনি P/F ফ্যাক্টর, ওকে। এবার P/F ফ্যাক্টর ইউজ করবেন এবং সেটা আগের মতোই 10%, হ্যাঁ, এবং হলো 5 বছর। এটা করলে আপনি এখান থেকে একটা মান পাবেন। তো দেখুন এখানে এইভাবে সূত্র ইউজ করে অঙ্কগুলোকে সলভ করা হয়েছে। তো আমরা জেনারেলি এইভাবে না করার চেষ্টা করব। যদি না কোশ্চেন্সের মধ্যে ডিরেক্টলি স্পষ্টভাবে বলা থাকে যে অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে করো, তখন কিন্তু আপনাকে এটা অবশ্যই ইউজ করতে হবে। না হলে আমরা ইন্টারেস্ট ফ্যাক্টর টেবিলের সাহায্যে করব। তো আমরা এখন দেখব যে এই ভ্যালুগুলা কিভাবে আমরা এই মানটা কিভাবে ইন্টারেস্ট ফ্যাক্টর টেবিল থেকে বের করা যায়। যেমন 10% 5 ইয়ার্স P/A ফ্যাক্টর। তো আমরা 10%-এর, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের যে ইন্টারেস্ট ফ্যাক্টর টেবিল, যেটা এর আগে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছি আমরা। এখন আমরা দেবো 10%-এ। তো 10% যেমন 15%, আমরা যদি আরেকটু আগাই, এটা 12%, এটা 8%, তার মানে আমাদের আরেকটা পেজ পর এখানে যে 10%। তো আমরা এইভাবে 10%-এ গেলাম। 10% যাওয়ার পর যেটা করবো, আমাদের কী বের করতে হবে? P/A ফ্যাক্টর, এবং 5 ইয়ার্স। তো 5 ইয়ার্স 10%, ওকে। এবার আমরা এই যে ঘরটা নিব, এই ঘরটা হলো আমাদের মেন ঘর, ঠিক আছে। এখন আমরা কোন কোন ফ্যাক্টর নিব? একটা হলো P/A ফ্যাক্টর নিব, P/A ফ্যাক্টর, তার মানে আমাদের নিতে হবে হলো 3.7908। এই দেখেন 3.7908 নেওয়া হলো, ঠিক আছে। আরেকটা হলো আমরা নিব P/F ফ্যাক্টর, মানে হলো 0.6209। এই যে 0.6209,
0.09, ঠিক আছে। জাস্ট এটা বসাই দিলেই আমরা এইরকম মান পেয়ে যাবো। সিমিলার ওয়েতে আমরা বাদ বাকি এই অঙ্কগুলো কিন্তু সিমিলার ওয়েতে সলভ করব। সলভ করার পর দেখবেন যে এখানে আপনি যে মানটা আসবে এটা দেখবেন 5787.54, মানে এত ইউএস ডলার আপনার ইনিশিয়ালি যখন আপনি এই ইলেকট্রিক পাওয়ারের জন্য করবেন তখন কিন্তু এত ডলার আপনার খরচ হবে। সিমিলার ওয়েতে আপনার যদি গ্যাস পাওয়ার করেন তো এত টাকা, এত ইউএস ডলার খরচ হবে, এত ইউএস ডলার খরচ হবে। এখন এটা 5700, এটা 5900, এটা হলো 6100। তার মানে সব থেকে বেশি কম খরচ হচ্ছে কোনটা? এটাই। তার মানে এটা আপনার জন্য বেশি বেনিফিট, ঠিক আছে, দিচ্ছে এই তিনটা অপশানগুলোর মধ্যে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরকম 4টা 5টা হোক 6টা হোক সবগুলোকে এভাবে অ্যানালাইসিস করে আপনি প্রেজেন্ট অ্যানালাইসিস করে সহজেই বলতে পারবেন যে এই যে এই টাকাটা কিন্তু আপনি এই যে ইলেকট্রিক পাওয়ার এখন বসে আগামী এই যে বিষয়গুলো, এটা কিন্তু আপনি আগামীতে যে সিনারিও হতে পারে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি এখনই কিন্তু তাকে অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে, সে আমাকে এরকম মানে এরকম তার পিছনে খরচ হবে, সে আমাকে কত, এবং আরেকটা অপশনে গেলে সে এরকম খরচ করবে, আরেকটা অপশনে গেলে এরকম খরচ করবে। এইভাবে আপনি সহজেই ডিসিশন কিন্তু নিতে পারবেন অনেকগুলো অল্টারনেটিভ থেকে। আচ্ছা, এখানে একটা মেজর বিষয় বলে রাখি, সেটা হলো এই যে 555, এই যে লাইফ টাইম, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা দেখুন আমার অপশন এখানে এটা কম, তার মানে অপশন এ কিন্তু আমার সিলেকশন করলাম এখানে, ঠিক আছে, মানে ইলেকট্রিক পাওয়ার। বাট এটা যদি 6 ইয়ার 7 ইয়ার হতো, এটা 666 অথবা 777 যদি এরকম হতো, তাহলে দেখা যাচ্ছে অপশন বি অথবা অপশন সি সিলেক্ট করতাম। তার মানে এটা ডিজাইন ইয়ারের সাথে, মানে লাইফ এক্সপেক্টেন্সি সার্ভিস ইয়ারের সাথে খুবই সম্পর্কিত। মানে সার্ভিস ইয়ার বাড়ার সঙ্গে অথবা কমার সঙ্গে অপশন চয়েস কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। এখন যদি আমরা আরেকটি অঙ্ক দেখি, এই অঙ্কটিতে বলা হচ্ছে যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার উইথ এনভায়রনমেন্ট কেয়ার ইজ অ্যাসাইন টু স্টার্ট আপ এ নিউ অফিস। যাই হোক, এখানে অনেকগুলো কথা বলা আছে, আমি মেন কথাটা বলতেছি। সেটা হলো ওজোন লেভেল রিডিং সংগ্রহের জন্য একটা কোম্পানি তারা 6 বছরের চুক্তিতে আর কি একটা অফিস নিতে যাচ্ছে। অফিসের দুইটা লোকেশন আর কি কথা বলা হচ্ছে, যে লোকেশন এ, লোকেশন বি। তার ফার্স্ট কস্ট এরকম হবে, অ্যানুয়াল লিজ, অ্যানুয়াল অপারেটিং কস্টের কথা বলছে, ডিপোজিট রিটার্নের কথা বলতেছে। তারপর আপনার হলো যে লিস্ট টার্ম, মানে তারা তো লিজ নেবে, ভাড়া নেবে আর কি জায়গাটা, তো সেক্ষেত্রে আর কি এরকম আর কি টাইমটার কথা বলতেছে। তো মেন বেসিক বিষয় কিন্তু আগের মতোই। এখন পার্থক্যটা হলো এই যে এই জায়গাটাই, এই দুইটা জায়গা দেখুন, এখানে কিন্তু ইকুয়াল সার্ভিস লাইফ বা লিস্ট টার্ম যেটাই বলেন না কেন, ইকুয়াল না, এটা কিন্তু ডিফারেন্ট। তো ডিফারেন্ট যদি হয় তাহলে আমাদের মনে থাকার কথা যে আমরা দুইটা মেথড কিন্তু আমরা সেই দুইটা প্রসেস, এটা হলো প্ল্যানিং হরিজনের কনসেপ্ট, ওটা হলো এলসিএম এর কনসেপ্ট। তো এখানে দেখুন সেই কথাগুলোই বলতেছে। এখানে বলতেছে যে যদি 5 ইয়ার্স যদি পিরিয়ড হয় তাহলে কি হবে, যদি 8 ইয়ার্স হয় তাহলে কি হবে, আর যদি এলসিএম মডেলে আপনি চিন্তা করেন তাহলে কি হবে। তিনটা কথা বলতেছে আর কি, ঠিক আছে। তো আমরা 5 ইয়ার্সের কনসেপ্ট আমরা আমাদের জানা থাক, 5 ইয়ার্স যদি হয় তাহলে আগের মতো আমরা ক্যালকুলেশন করব খুব সহজেই, ওই যে কিছুক্ষণ আগে যেটা করলাম ওইভাবে সেম করব। আর যদি 8 ইয়ার্স হয় তাহলে আমরা কি করব, 8 ইয়ার্স হলে এই যে এইখানে একটু ঝামেলা হবে, এটার ক্ষেত্রে প্রবলেম হবে না কিন্তু। 10 ইয়ার্সের যদি হয় তাহলে কিন্তু, যদি ফিক্সড টাইম 10 ইয়ার্স হয় তাহলে কিন্তু দুইটার ক্ষেত্রে সমস্যা হবে, মানে দুইটার ক্ষেত্রে এক্সট্রা এখানে 1 বছর আর 4 বছরের জন্য কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে। তো আমি আপনাকে 8 ইয়ার্সের জন্য করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আপনার আসলে ঘটনাটা কি। 8 ইয়ার্সের জন্য এটা প্রবলেম নাই, এটা আগের মতোই করতে হবে, কিন্তু লোকেশন এর জন্য প্রবলেম আছে। তো লোকেশন এর জন্য কি সমস্যা, লোকেশন 8 ইয়ার্সের কি সমস্যা, যেমন ধরুন প্রথমে ইনিশিয়ালি তো 1500 টাকা এটা খরচ, 15,000 টাকা খরচ হয়ে যাবে। আমি 8 বছরের জন্য দেখাই, 15,000 টাকা প্রথম খরচ হবে, ঠিক আছে। বুঝতে পারবেন, খেয়াল করবেন, আমি কিন্তু মুখস্থ কোনো কিছু না, বুঝে বুঝে করতে হবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হলো যে এবার মাইনাস আবার 35,000 ইনটু হলো এখানে কি আপনার পিতে আসবেন, কার সাপেক্ষে, এর সাপেক্ষে, পি বাই ফ্যাক্টর। আর এটা হলো আপনার 15%, মার এই যে মার 15% বলা আছে। আর এটা হলো কত, 6 বছরের জন্য এই কাজটা করবেন। এটা হলো 6 বছরের জন্য এতটুকু। এরপর আপনি যেটা করবেন এটা হলো এখানে আপনার ডিপোজিট রিটার্ন দিবে, সেই রিটার্নটা হলো পজিটিভ অবশ্যই, যেহেতু রিটার্ন পাচ্ছেন আপনি, ঠিক আছে। তাহলে হলো পি বাই, এটা হলো এফ ফ্যাক্টর, ঠিক আছে। ফাইনালি এটা পাচ্ছেন, এটাও আবার 15%, 6 এটা করবেন। এরপরে এটুকু তো 6 বছরের জন্য করুন, দেখুন এই কাজটা টোটাল কাজটা কি করছেন, এইটুকু করছেন 6 বছরের জন্য। বাট আপনাকে আরও এক্সট্রা যেটা করতে হবে মাইনাস দিয়ে, সেটা হলো যে আপনি চিন্তা করবেন যে আরও 2 বছরের জন্য আপনাকে এক্সট্রা কাজ করতে হবে। 2 বছরের জন্য আপনি একটা অ্যাডিশনাল এক্সপেন্সিভ এটা ধরে নেবেন,
আপনি চিন্তা সেক্ষেত্রে আপনাকে বলা হলো যে এইটা আপনার এই যে অ্যানুয়াল অপারেটিং কস্ট সেটা হলো $6,000, $6,000 পার ইয়ার। তাহলে এটাও কি এ না? তাহলে আমরা বলতে পারি যে 6,000, হ্যাঁ, ইন্টু আপনার এটা কি এ, তার মানে আপনি বের করুন P/A ফ্যাক্টর, ঠিক আছে, এই কমা আপনার হলো আগের এখন কত পার্সেন্ট, এখন হলো আপনার ইন্টারেস্ট রেট হলো 15% ওইটা, ঠিক আছে, আর আপনার বছর হলো 2 বছর, বুঝতে পারছেন? এর সাথে গুণ হবে হলো আপনার, এর সাথে এই যে এখন হলো আপনার আবার এর পরবর্তী অংশে আপনাকে হলো ক্যাশ ফ্লোকে শিফট করতে হবে, ঠিক আছে। মানে এই যে বিষয়টা অনেকটা এরকম যে এই যে দেখুন, এই যে 1 2 3 4 5 6, এই 6 পর্যন্ত করলেন, এই 7, এই 8, ঠিক আছে। এখন আপনি এইখানে যে আপনার $6,000 পার ইয়ার, এই যে এখানে যে দিচ্ছেন আপনি, এখানে যে আপনার চলে যাচ্ছে এই $6,000 পার ইয়ারে, এটা হলো এ, তাহলে এইটুকুর মধ্যে এ খরচ হচ্ছে, তাহলে এই জায়গায় এসে আপনার পি কত হবে এটা বের করবেন। বের করার পর এবার পি যা হবে, এখানে এই পিটা আলটিমেটলি হয়ে যাবে এখানে এফ, এবং আবার আলটিমেটলি এখান থেকে এই পি বের করবেন এই 6 বছরের পার্সপেক্টিভ, তাহলে তখন এই P/F ফ্যাক্টর আসবে, তখন একসাথে গুণ করে দিলে হয়, আলাদা আলাদা করলেও হয়, ঠিক আছে। তো এটা আপনার আসবে হলো P/F ফ্যাক্টর, হ্যাঁ, P/F ফ্যাক্টর কমা 15%, হ্যাঁ, কমা হলো আপনার এবার হলো 6 বছর, বুঝতে পারছি? তাহলে আপনি আলটিমেটলি এই মানটা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে মান বসাবেন P/50। আমরা যদি চার্ট দেখাই আপনাদেরকে, এখানে দেখুন এই জিনিসটা লেখা হয়েছে, এটা হলো P/A ফ্যাক্টর, এটা P/F, এই দেখুন 15% 2 আর 15% 6, ঠিক আছে। আচ্ছা, এটা মাইনাস, এই যে এটা প্লাস, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা মানগুলো জাস্ট দেখবো। এখন এটা যদি দেখি P/A 15%, দেখুন 15%, আর এই হলো 6 নিলাম, ঠিক আছে। এবার কি ফ্যাক্টর? P/A ফ্যাক্টর, P/A এই যে P/A তে 3.78, এই দেখুন 3.78। আচ্ছা, এরপরে হলো আপনার P/F ফ্যাক্টর, P/F ফ্যাক্টর তার মানে 0.4323। এরপরে আপনার হলো P/A ফ্যাক্টর, এটা হলো 2 বছরের জন্য, P/F ফ্যাক্টর 2 বছরের জন্য, P/A 2 বছর, আর P/A ফ্যাক্টর মানে 1.6257, ঠিক আছে। আর হলো পরেরটা হলো P/F ফ্যাক্টর, আপনার P/F ফ্যাক্টর পরেরটা 15% 6, P/F ফ্যাক্টর এটা হলো 0.4323, এই যে 0.4323, এইভাবে করলে আপনার এখান থেকে একটা মান চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন, খুব সহজ, খুব জটিল কিছু না, আপনি খুব সহজে এটা করতে পারবেন। আর পরেরটার ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, এটা এখানে অলরেডি করে দেওয়া আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। এবার পরবর্তী যে অংশটি, ডিটারমাইন হুইচ লিস অপশন শুড বি সিলেক্টেড, আপনার LCA মেথডের সাহায্যে আপনাকে বলতে হবে যে কোন মেথডটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, কোন মেথডটা আপনি সিলেক্ট করবেন, সেটা হলো LCA মেথডের সাহায্যে আপনাকে বলতে হবে। তো LCA মেথডের কনসেপ্ট মনে থাকার কথা, আমরা লসাগু করব, লসাগু করে মানগুলোকে বের করব। আমরা চলুন আমরা একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে কী করতে যাচ্ছি আমি আসলে। এই যে দেখুন, ঠিক আছে, LCA মেথডের সাহায্যে কী করবো, আমাদের লসাগু যে 18, ঠিক আছে, এবং আমরা এই যে এরকম একটা আমরা আঁকবো, ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকবো। দেখুন প্রথম অবস্থা ওই যে এদিকে এতটুকু 6, এতটুকু 6, এতটুকু 6, ঠিক আছে, তারপর টোটাল 18, প্রথমে হলো 1500, তারপরে হলো এই যে 1500, প্রত্যেকটার ক্ষেত্রেই ইনিশিয়াল কস্ট ছিল এরকম 1500 দিয়েছেন। আর এইখানে স্যালভেজ পাবেন, এটার স্যালভেজ এটা, এটার স্যালভেজ এটা, আর এই যে এই অংশটা স্যালভেজ হলো এটা, এই যে এটা স্যালভেজ। আর ইউনিফর্মলি যেটা আপনি দিয়েছেন অ্যানুয়াল ওর্থ, সেটা হলো এই যে এটা 3000, অপারেটিং কস্ট, অ্যানুয়াল অপারেটিং কস্ট 3500 করে। তো এটা এখন ক্যালকুলেশন আপনি কিভাবে করবেন, এটাই তো প্রশ্নের বিষয়, যে ক্যালকুলেশনটা কিভাবে হবে। আমি একটু আপনাদেরকে ক্যালকুলেশনটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি প্রেজেন্ট ওর্থ এটা অ্যানালাইসিস করতেছি, খেয়াল করুন, এটা অ্যানালাইসিস করতেছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু কী হবে, PA ধরুন, আমি যদি এটা প্রেজেন্ট ওর্থ অফ এ ধরুন, আমি ধরলাম, এখানে আমার প্রথমেই একা খরচ হয়ে গেছে -15,000 টাকা, ঠিক আছে। এবার আমি চিন্তা করে দেখবো, এবার আমার কি আছে, যে অ্যানুয়াল অপারেটিং কস্ট, এবং এটা এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। তাহলে আমার এটাও খরচ, এবং সেটা 35,000, হ্যাঁ, ইন্টু হলো আমার P/A ফ্যাক্টর, ঠিক আছে, কমা হলো আমি কি দিব, কমা হলো আমার কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট, 15%, মার 15%, ঠিক আছে। আর আমার এখানে বয়স সময় হলো 18 বছর, ঠিক আছে, এই টোটাল 18 বছর ধরে এটা খরচ হলো। এবার আমি দেখতে পাচ্ছি যে এইখানে যে
আবার আমার 15,000 টাকা খরচ আছে। না, আমি আগে এটা নিয়ে নিই, এই আমার সমস্যা নেই, প্রবলেম নাই, তবে এটা সিকোয়েন্স থাকবে তাহলে। এবার প্লাস দিয়ে আপনি এই যে 1,000 টাকা আপনার যে স্যালভেজ আছে সেটার আপনি করে ফেলেন, সেটা হলো P/F ফ্যাক্টর, কমা হলো আপনার এখানে হলো এইটুকুর মধ্যে কত পার্সেন্ট, 15%, কমা হলো আপনার এইটুকু হলো 6 বছর। ঠিক আছে, দেখুন বুঝার বিষয় কিন্তু, ঠান্ডা মাথায় আপনাকে বুঝে বুঝে কিন্তু করতে হবে। এটা কিন্তু টোটাল এতটুকু কি 6 বছর। এরপরে যে অংশটি, এই অংশটির দিকে যদি লক্ষ্য করেন, এই যে এইটুকু শেষ হয়ে গেল, এবার এই আবার আপনার 15,000 টাকা খরচ হচ্ছে, 15,000 টাকা খরচ হচ্ছে, এই যে এই 15,000, ঠিক আছে। এবার এই 15,000 টাকা খরচ হলো, কিন্তু এটা হলো আবার প্রেজেন্টে যদি দিতে যায় তাহলে কি, এটা হলো ফিউচার, তাহলে P/F ফ্যাক্টর, আবার এটার এজ হলো আপনার 6 বছর আর 15%, কমা 6, ঠিক আছে। এটা করে আপনি এখানে দিবেন। এরপরে এরপরে এই সেলভেজটা আবার প্লাস, হ্যাঁ এটাও 1,000, হ্যাঁ এটা আবার P/F ফ্যাক্টর, ঠিক আছে। এটা 15%, বাট এখন হয়ে যাবে এটা হলো এখান থেকে এই পর্যন্ত হলো 12, মানে 12, ঠিক আছে। আবার এইখানে যান, এইখানে আবার এইখানে স্যালভেজের পর আবার একটা 15,000 আছে, তাহলে মাইনাস 15,000, ঠিক আছে। এখানে আসবে আপনার হলো P/F ফ্যাক্টর, ঠিক আছে, P/F ফ্যাক্টর। এবার হলো কমা, এটা এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু হলো আপনার 15%, কমা হলো আপনার 12, ঠিক আছে, কমা 12। তাহলে এটাও চলে গেল, আর এটা তো চলে গেল, আর একটা স্যালভেজ থাকবে, সেই স্যালভেজটা আমি ধরে নিচ্ছি, আমি নিচে লিখতেছি প্লাস, আবার হলো 1,000 ইন্টু P/F ফ্যাক্টর, কমা হলো আপনার হলো কত পার্সেন্ট, 15%, আর কমা হলো 18, ঠিক আছে। এই টোটাল জিনিসটাকে এবার এই যে 15% 6, এই যে 15% 12, হ্যাঁ 15% 12, 15% 18, এই প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা ফ্যাক্টর টেবিল থেকে এই 15% 12, 15% 18, যেমন 15% 18 যদি আমি বের করতে চাই, এই দেখেন 15% এবং আমার 18 লাগবে, এবং 18 কি লাগবে, এই যে 18 যে কলাম, এই এই রোর আমার লাগবে হলো আপনার P/A ফ্যাক্টর, ঠিক আছে, P/A ফ্যাক্টর। তাহলে আমার যে P/A ফ্যাক্টর, এই যে 18 আর P/A ফ্যাক্টর 6.1280, 6.1280 বসালেই কিন্তু আমার মোটামুটি এই যে 6.1280, ঠিক আছে। এটা বসাবেন, হয়ে যাবে। তো এইভাবে আপনি এই যে আমি যেভাবে দেখালাম একবারে আপনি দেখে দেখে করবেন, যে এইখানে আসতে হবে, এখান থেকে এইখানে কীভাবে আসবো, এইখান থেকে এইখানে কীভাবে আসবো, এইখান থেকে এইখানে কীভাবে আসবো, এখান থেকে এইখানে কীভাবে আসবো, এখান থেকে এইখানে কীভাবে আসবো, এটা যোগ হবে না বিয়োগ হবে সেটা বুঝতে হবে, স্যালভেজ যোগ, আর যেগুলো কষ্ট হচ্ছে সেগুলো বিয়োগ, আর অপারেটিং কস্ট সেগুলো কি বিয়োগ, এবং সেটা টোটালটার উপর আছে, তার টোটাল 18 বছরের জন্য কী হবে সেটা। এইভাবে ঠান্ডা মাথায় বুঝে বুঝে আপনাকে অঙ্কটি করতে হবে। আর পরবর্তী যে অংশটি এর অপশন এর ক্ষেত্রে, অপশন বির ক্ষেত্রে যেটা, সেটা হলো আমার সিলোর সার্ভিস ইয়ার তার 9 বছর। আপনারা দেখার কথা, মনে থাকার কথা, এই দেখেন অপশন বি আমাদের সার্ভিস ইয়ার ছিল 9 বছর। তো 9 বছর যদি থাকে তাহলে আমাদের 18 যদি দশাগু হয়, তাহলে আমাদের দুইটা ভাগে ভাগ হবে, এই যে এরকম একটা 9 বছরের ভাগ আর একটা 18 বছরের ভাগ, ঠিক আছে। প্রথম 18,000 যাবে, তার অপারেটিং কস্ট তো সবগুলো জায়গায় সেম, তারপর স্যালভেজ ভ্যালু পাবো, এইভাবে আর কি, হ্যাঁ। আরও যদি অপারেটিং কস্টের ক্ষেত্রে আরও খরচ হতো, তাহলে আরও খরচ কিন্তু এখানে আপনি অ্যাড করে দেখাতেন, খুব কঠিন কিছু নয়। আবার এইবার এটার মতোই আস্তে আস্তে এই ক্যাশ ফ্লো দেখে দেখে আপনার প্রেজেন্ট রোডটাকে অ্যানালাইসিস করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমরা এখন এই রিলেটেড আরেকটি ম্যাথ দেখার চেষ্টা করব। দেখুন, এই কেমিক্যাল প্রসেসিং কর্পোরেশন ইজ কনসিডারিং 3 মেথডস অফ ডিসপোজ, যাই হোক ল্যান্ড অ্যাপ্লিকেশন, তারপর ফ্লুইডাইজড বেড ইনসিনারেশন আর প্রাইভেট ডিসপোজাল কন্ট্রাক্ট। মানে বিষয়টা হচ্ছে একটা কেমিক্যাল প্রসেসিং কোম্পানি, তারা আপনার যে ডিসপোজের 3টা মেথড চিন্তা করতেছে, একটা ল্যান্ড অ্যাপ্লিকেশন, ইনসিনারেশন পোড়ানো, আর কন্ট্রাক্ট ডিসপোজাল, প্রাইভেট কন্ট্রাক্ট ডিসপোজাল আর কি, এই 3টা মেথডের কথা চিন্তা করতেছে। তো প্রত্যেকটার ফার্স্ট অ্যানুয়াল অপারেটিং স্যালভেজগুলো সব কিছু দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। এখন আপনাকে বলতে হবে যে কোন মেথডটা লিস্ট কস্ট অন দ্য বেসিস হয়েছে দ্য লিস্ট কস্ট, হ্যাঁ প্রেজেন্ট উইথ কম্পারিজন করে 10% হলো আপনার ওই যে মার, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে বলতে হবে আর কি, যে কোন মেথডটা পারফেক্ট। এটা অবশ্যই এলসিএম মেথডের সাহায্যে করতে হয়, বোঝাই যাচ্ছে। তো আপনি যেটা করবেন সেটা হলো যে ল্যান্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 362, এই 3টার লসাগু কত আপনারা জানেন যে 6, তার মানে আমার এখানে আপনার যে ইয়েটা, যে স্ট্যান্ডার্ড যে আপনার
স্টাডি পিরিয়ড সেটা অবশ্যই 6, অথবা প্ল্যানিং হরিজন যেটা বলো না সেটা হলো 6 হবে, ঠিক আছে, 6-এ। তো সেটার হিসাব করে আপনি কিন্তু এই অঙ্কটাকে সলভ করবেন। এখন আমরা সলিউশনের দিকে লক্ষ্য করি। সলিউশনের দিকে যদি তাকাই তাহলে এই যে আমরা যদি এটার কথা ল্যান্ড অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, তো এখানে যেহেতু আমাদের 6 প্ল্যানিং হরিজন, তাহলে এটা দুইটা ভাগে ভাগ হবে, দুইটা হবে 3 × 3, মানে 3 আর একটা 3, 1 0 থেকে 3 আর 3 থেকে 6। তো এটা তো বুঝতেই পারতেছেন, এখানে আপনার এই যে রুলসগুলো অ্যাপ্লাই করা হবে এইখানে এখানে, এবং এইখানে প্রেজেন্ট রুলস কত সেটা হিসাব করা হবে। খুব সহজ, খুব জটিল কিছু না। আবার ইনসিনারেশনে যদি যান তাহলেও আপনার এখানে তো 6, তাহলে নর্মাল ক্যালকুলেশন হবে, এখানে কোনো ঝামেলা নেই। আর এখানে আপনার এই নতুন করে এটা করা লাগবে না, যেটা তো 6ই আছে, এটা তো খুব মানে ওইটাই সময় এবং ওইটাই তার ইয়ে। তো এটাও খুব কঠিন কিছু না, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার এই যে এইখানে যে হচ্ছে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে এইখানে তো ট্রু, তাহলে আমার সব 6 বছরের জন্য চিন্তা করতে হবে, তাহলে আমার ক্যাশ ফ্লো রাখতে হবে কি 6 বছরের জন্য, যেইভাবে 6 বছরের জন্য একটা ক্যাশ ফ্লো আমরা রাখবো এইভাবে, ঠিক আছে। এখন দেখুন এর কিন্তু ইনিশিয়াল কস্ট নেই, আর দ্য স্যালভেজ ভ্যালু নেই, শুধু অপারেটিং কস্ট আছে। এবং পরবর্তী অংশে বলছে যে অপারেটিং কস্টটা আপনার 20% এভরি 2 ইয়ার রিনিউয়াল, 2 বছর পর পর আপনার অপারেটিং কস্টটা 20% করে বাড়বে। তাহলে প্রথম 2 বছরের জন্য কত ছিল, 1,20,000, ঠিক আছে। পরবর্তী 2 বছরের জন্য কি হবে, বাড়বে কত, 20%, তাহলে 1,00,000 মোটামুটি ওইটা আসবে হলো 1,44,000, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী 2 বছরের জন্য 4 থেকে 6, এই যে এই অংশটার জন্য আমার হবে হলো, সেটা হবে মোটামুটি 1,68,000, 20% করে বাড়বে, ঠিক আছে। তার মানে এই অংশটা এই অংশটা এই অংশটা এবার চিন্তা করবেন, এবার আপনি দেখবেন যে এখানে অপারেটিং কস্ট এরকম, এখানে অপারেটিং কস্ট এরকম, এখানে অপারেটিং কস্ট, এবার হলো প্রেজেন্ট ওর্থ কত, ঠিক আছে, এর হলো সব কস্ট, ঠিক আছে। এবার হলো প্রেজেন্ট ওর্থ, আপনার কত প্রেজেন্ট ওর্থ হচ্ছে সেটা আপনি এখান থেকে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে। তো এটা খুব সহজ, খুব জটিল কিছু না। এই যে এখানে হবে কি, এই জায়গাটার ক্ষেত্রে পি বাই এ ফ্যাক্টর আসবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু দুইটা আসবে, একটা পি বাই এ ফ্যাক্টর তো আসবেই, সাথে কিন্তু আবার এই পি বাই এফ ফ্যাক্টর আসবে, এই যে এইখান থেকে এইটাকে শিফট করার জন্য। আবার এইখানে পি বাই এফ ফ্যাক্টরে এইখানে আসবে এবং এইখান থেকে এইখানে শিফট করতে হবে। এটা বুঝে বুঝে আপনাকে কাজ করতে হবে, কিন্তু খুব ঠান্ডা মাথায়, হ্যাঁ, মাথা গরম করলে কিন্তু আবার ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। সবশেষে আমরা ক্যাপিটালাইজড কস্টের একটি ম্যাথ দেখানোর চেষ্টা করব, যেটি আপনাদের সাথে আলোচনা করছি, এর কনসেপ্ট আর কি। এখন আমরা সেই ম্যাথটা দেখব। এই ম্যাথটিতে আমি ম্যাথটির সলিউশনটা আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাথটি আমি বলতেছি, ম্যাথটিতে বলা হচ্ছে যে আপনার দুইটা ব্রিজের কথা বলা হচ্ছে। ধরুন একটা জায়গাতে দুইটা ব্রিজ চিন্তা করা হচ্ছে, একটা হলো ট্রাস ব্রিজ, ঠিক আছে, আর একটা হলো সাসপেনশন ব্রিজ, বুঝতে পারছো, ঝুলন্ত সেতু আর ট্রাস ব্রিজ। তো এই দুইটা যখন ব্রিজ করা হচ্ছে তখন সাসপেনশন ব্রিজের ক্ষেত্রে বলা হচ্ছে, এই সাসপেনশন ব্রিজের কথাটা আমি আগে বলে আসি। এখানে আপনার যখন ইনিশিয়ালি কস্ট তখন হলো $500 ইনিশিয়াল কস্ট, ঠিক আছে, মানে এটা যখন তৈরি করতো তখন। আর এটার আপনি যখন রাইট অফ ওয়ে করবেন এটার জন্য সাসপেনশন ব্রিজের, তখন আপনার মোটামুটি 1,00,000 মানে $150 মিলিয়ন খরচ হবে আপনার, ঠিক আছে। এটার 500 এটা মিলিয়ন, কিন্তু এটা 500 মিলিয়ন আর এটা হলো 150 মিলিয়ন। তো এই টাকাটা আপনার খরচ হবে হলো আপনার একদম ইনিশিয়াল কস্ট হিসেবে। এবারের মাঝে তো ধরুন অপারেটিং কস্ট আছে, যখন আপনি সাসপেনশন ব্রিজের কথা যখন বলবেন তখন আপনার বলা হচ্ছে যে $3,50,000 আপনার হলো অ্যানুয়াল মেইনটেন্স কস্ট। আর যখন আপনি রিসার্ফেস করবেন, মানে রিকারিং কস্ট যেগুলো রিসার্ফেস করতে হয় না, সেই রিসার্ফেসের কস্ট হলো 10 বছরের জন্য ধরুন। আবার আপনার 1,00,000 টাকার কথা বলা হচ্ছে, ঠিক আছে, সরি 1 মিলিয়ন, 10 লাখ টাকার কথা বলছি, 1 মিলিয়ন। তো এইভাবে আপনার একটা কস্ট এটা বলা আছে। আবার ট্রাস ব্রিজের ক্ষেত্রে ওই রকম আপনার 250 মিলিয়ন ধরুন আপনার ইনিশিয়ালি কস্ট হচ্ছে, অ্যানুয়াল মেইনটেন্স কস্ট আপনার বলা আছে, তারপরে আপনার পেইন্টেড যে কস্ট সেটা বলা আছে, তারপরে আপনার যেহেতু আপনি ট্রাস ব্রিজ অবশ্যই এটা পেইন্টের বিষয়ে চলে আসতেছে এখানে, ঠিক আছে। তারপরে আপনার যে সাবব্লাস্টেড এভরি 10 ইয়ার্স সাবব্লাস্ট করতে হবে প্রত্যেক 10 বছরের জন্য, আপনার মোটামুটি সেখানে একটা খরচ আছে। তো এই হলো মোটামুটি। এখন আপনাকে বলতে হবে যে আপনি ক্যাপিটালাইজড কস্ট কত সেটা, আপনার এখানে অবশ্যই মনে রাখতে হবে ইন্টারেস্ট রেট হলো 6%, ওকে। তো এখন আমরা চলুন শুরু করি। তাই প্রথম যদি সাসপেনশন ব্রিজের কথা বলি, সাসপেনশন যে বলা ছিল আপনাদের হচ্ছে ইনিশিয়াল কস্টটা আমাদের আগেই চিন্তা করতে হবে, ঠিক আছে। তো ইনিশিয়াল কস্টটা যে 500
500 মিলিয়ন আর হলো 20 মিলিয়ন। ঠিক আছে, এটা হলো আপনার ইনিশিয়াল কস্ট, আর এটা হলো 20 হলো আপনার এই যে ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে কস্ট, তো 520 মিলিয়ন টাকা। এরপরে আপনার হলো এই যে যে আরেকটা যে CC2 যেটা, সেটা দুইটা অংশ। একটা হলো আপনার একটা ডিরেক্টলি যেটা আপনার অ্যানুয়াল মেইনটেন্স কস্ট হচ্ছে, সেটা হলো এই যে মোটামুটি 3,50,000, এটা 0.35 মিলিয়ন, একই ইউনিটে কনভার্ট করলাম সবগুলোকে। আর এটু হলো আপনার যেটা প্রত্যেক 10 বছরে খরচ হচ্ছে, 10 বছরে আপনার রিকারিং যেটা, এই আপনার যে সাসপেনশন বেস, সেটা আপনার যে কংক্রিট ডেক তৈরি করতে, আপনার রিসারফেস করতে 10 বছরে আপনার মোটামুটি এত টাকা খরচ হচ্ছে। তো যদি 10 বছরে এত টাকা খরচ হয়, তাহলে অ্যানুয়ালি কত টাকা খরচ হচ্ছে সেটা আপনাকে বের করতে পারেন। এ বা এফ ফ্যাক্টর ইউজ করতে হবে, মানে ফাইনালি এত টাকা খরচ হবে, আর এ কত, তাহলে মানে অ্যানুয়ালি সেটা কত খরচ হচ্ছে। ঠিক আছে, মানে বিষয়টা অনেকটা এরকম যে এই ধরুন আপনি ফাইনালি একটা টাকা খরচ হচ্ছে এখানে, ঠিক আছে, তাই এখন ওই টাকাটাকেই আপনি অ্যানুয়ালি এই প্রত্যেক বছরে আপনি এটাকে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছেন। ঠিক আছে, তো এটাই আর কি, এটা এফ। তাহলে এ হলো আপনার ইউনিফর্ম, বুঝতে পারছেন, তাহলে এ বা এফ ফ্যাক্টর ইউজ করলে আপনি প্রত্যেক অ্যানুয়ালি কত সেটা, কারণ এখানে ম্যানুয়ালি ছিল, এখানেও ম্যানুয়ালি আপনি নিতে হবে। তো এটা করলে আপনি এখান থেকে এটা একটা মান পাবেন, আর এই দুইটা করে আয় দ্বারা ভাগ করলে আপনি CC2 পাবেন। এবার CC1 আর CC2 যোগ করলে আপনি আলটিমেটলি এর কস্টটা পেয়ে যাবেন। সিমিলার ওয়েতে আপনি এটাও করবেন, ট্রাস ব্রিজের ক্ষেত্রে ইনিশিয়াল কস্ট, আর হলো আপনার এই যে ল্যান্ড অ্যাকুইজিশন কস্ট, পরে আপনার মেইনটেন্স, একদম যে ফিক্সড মেইনটেন্স কস্ট সেটা এখানে বলা আছে। আর একটা দুইটা মেইনটেন্স কস্টের কথা এখানে বলা আছে, একটা হলো সারফেসিং করার জন্য, একটা হলো রং করার মানে পেইন্টিংয়ের কস্ট। তো পেইন্টিংয়ের কস্ট প্রত্যেক 3 বছরে ধরো পেইন্ট করা লাগছে, 10 বছর হলো সারফেসিং করা লাগতেছে। ঠিক আছে, তো 10 বছর আর 3 বছর এই হিসাবটা নিয়ে এবার সেখান থেকে এখানেও এ বের করবেন, এখানেও এ বের করবেন। মেন কথা হলো এ বের করতে হবে এখানে এর সাথে মিলানোর জন্য, এবং পরবর্তীতে সবগুলো যোগ করে আয় দ্বারা ভাগ করলে CC2 পাবেন। দুইটা যোগ করে দেখবেন এইটা এবং এইটা, এই দুটার মধ্যে কোনটাতে আপনার কস্ট কম হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে এইটা আপনার কস্ট কম হচ্ছে, তার মানে আলটিমেটলি ট্রাস বেসটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। খুব সহজ, খুব জটিল কিছু কিন্তু না কিন্তু। তো এই ছিল মোটামুটি আপনাদের সাথে প্রেজেন্ট ওর অ্যানালাইসিস নিয়ে কথাবার্তা। আশা করি আজকে আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি। যদিও লেকচারটা একটু লেন্দি হয়েছে, কিন্তু আসলে বেসিক কিছু বিষয় আমরা বোঝার দরকার ছিল, এবং সাথে কিন্তু কিছু ম্যাথ না করলে বিষয়গুলো ক্লিয়ার হতো না, তার জন্যই এত কিছু বলা। তো আজকের মতো এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুযোগ দৃষ্টি দেখবেন।